এখন যেহেতু বিয়েটা ঠিক হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক, আমিও তার সাথে বাইরে বসতে পারি বা ফোনে কথা হয়, প্রায় সব কিছু নিয়ে মোটামুটি আলোচনা হয়। সে অনেক কিছু আমাকে জিজ্ঞেস করে, আমার ভালো লাগা খারাপ লাগে, আমিও মাঝে মাঝে টুকটাক জিজ্ঞেস করি। তবে আমি এখনও ততটা ওপেন হতে পারি না যতটা সে খুব স্বাভাবিক তো আগে থেকেই ছিল, এখন আরও স্বাভাবিক হয়ে গেছে। তো একদিন হচ্ছে তারা ফ্রেন্ডরা সবাই মিলে একটা কোথাও একটা ঢাকার বাইরে কাছাকাছি আর কি ঘুরতে যাওয়ার জন্য বাইকে করে সবাই তার গার্লফ্রেন্ডদের নিয়ে বা যাদের বউ আছে বউদেরকে নিয়ে সবাই ঘুরতেছে। তো সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে চলো তুমি আর আমিও যাই, আমরা সন্ধ্যার মধ্যে চলে আসবো বাসায়। তো আমি তো প্রথমে না, আমি যাব না, পরে মামিকে ফোন দিছে। মামি আবার আমাকে বোঝাচ্ছে যে যাবা না কেন, যাও, ভাল লাগবে। কিন্তু আমাকে যে বাইকে যেহেতু সবাই যাচ্ছে, তো আমাকেও তো তার সাথে বাইকেই যেতে হবে। এখন আমি তার সাথে বাইকে বসবো, এটা আমার কাছে খুব অস্বস্তি লাগতেছে। বাট যাই হোক, তখন তারা দুইজন হচ্ছে আমাকে খুব জোরাজোরি করার পরে আমি ভাবি যাচ্ছে ঠিক আছে যাই, কি হবে, খুব সাহস করে একদম। আমি আবার ওরকম শহরের মেয়েদের মতো খুব করে মেকআপ টেকআপ করতে পারি না। নর্মালি আগে যাও একটু লিপস্টিক টিপস্টিক দিতাম, এরপরে জীবনটা এলোমেলো হয়ে গেল, এরপর থেকে সাজাই বন্ধ করে দিছি। তো আমি নর্মাল একটা থ্রি পিস পরে জাস্ট চুলটা খোপা করে একটা কাটা আটকে বের হইতেছিলাম, তখন মামি আমাকে ডেকে এনে সে আমাকে লিপস্টিক দিয়ে দিল, সুন্দর করে স্টাইল করে চুল আশ্রে দিল। তো আমি বলতেছি এগুলো কতক্ষণ থাকবে, একটু পরে আমি খোপা করে রাখবো, আমার এত বড় চুল ছেড়ে রাখতে আমার ভাল লাগে না। যাই হোক, তো নিচে গেলাম, যাওয়ার পরে তো দেখি সে বাইক নিয়ে দাঁড়ায় আছে, সে আমাকে দেখে হা হয়ে আছে, আল্লাহ তুমি সাজতেও পারো, তোমাকে তো খুব সুন্দর লাগে লিপস্টিক পরলে, তুমি দাও না কেন লিপস্টিক, এরকম কথাবার্তা বললো। তো তখন সে বাইকে উঠতে বলতেছে, আমি তো আগে থেকেই জানতাম বাইকে করে যেতে হবে। তো বাইকে উঠলাম, ওঠার পরে আমার খুব একটা অস্বস্তি ফিল হচ্ছিল, কারণ বাইকে উঠে মাঝখানে তো আমার যতটুকু সম্ভব হয়েছে ফাঁকা জায়গাটা আমি রেখেই বসছি, তারপরেও হয় না যে অনেকটা তো কাছাকাছি চলে আসার একটা ব্যাপার। আর সে হচ্ছে খুব স্ট্রং পারফিউম ইউজ করে, তো ওখানে বসার পরে আমার ওই পারফিউমের গন্ধটা, তার সাথে বাইকে বসা, তার কাঁধে হাত রাখা, সব কিছু মিলে না প্রায় 7-8 মিনিট কি বড় জোর 10 মিনিট হবে, এর মাঝে আমার মাথা এমন করে ঘুরতেছে, আমার বমি চলে আসতেছে, কেমন জানি অস্বস্তি লাগতেছে। তখন তাকে আমি বারবার বলতেছে যে আপনি বাইক থামান, আমি নামবো। তো সে বলতেছে মাত্রই উঠলাম, মাত্রই আবার নামবা, তুমি কি গাড়িতে উঠছো, তো তোমার বমি আসতেছে। আমি বলি সত্যি আমার বমি আসতেছে, আপনি হচ্ছে গাড়ি থামান। তো সে থামাইছে, থামানোর পরে আমি এক সাইডে দাঁড়ায় বড় বড় নিঃশ্বাস নিতেছি। তো বলতেছে মানুষ যখন অনেকের থাকে যে গাড়িতে উঠলে বমি টমি হয়, তখন মানুষ এরকম করে, বাইকে উঠে কি এরকম করে। পরে আমি আর তাকে এটা বলি নাই যে আপনার জন্য আমার খারাপ লাগতেছে, আমি বললাম আমি যেতে পারবো না, আমি বাইকে উঠতে পারি না, কখনো উঠি নাই, আমাকে আপনি আমি বাসায় চলে যাই, আপনি চলে যান। তখন সে বললো যে ঠিক আছে, না গেলে চলো তোমাকে বাসায় দিয়ে আসি, আমিও যাব না। এরপরে সেও ট্যুরটা মিস করে দিল, সে গেল না, সে আমাকে বাসায় এনে দিয়ে গেল। কিন্তু আমার যে কিসের জন্য খারাপ লাগছে সেটা কিন্তু সেও বোঝে নাই, মামিকে জিজ্ঞেস করছি, মামিও বোঝে নাই। আসলে যে আমার যে খারাপ লাগাটা, ওনার সাথে একজন পুরুষ মানুষের সাথে আমি বসছি সেখান থেকে খারাপ লাগছে। আর ওই পারফিউমের গন্ধটাই আমার খুব খারাপ লাগে, আমার খুব প্যানিক হয়। তো যাই হোক, 2 দিন পরে আমরা দুজন যখন আবার দেখা করলাম, তখন তার মাথায় একটা টেনশন ঘুরতেছিল যে আমি এরকম কেন করলাম। তো কথা বলতে বলতে সে আমাকে জিজ্ঞেস করছে, তখন আমি ভাবলাম যে ঠিক আছে, ভবিষ্যতে যেহেতু ওর সাথে থাকতেই হবে, তো আমি ওকে ব্যাপারটা ক্লিয়ার করি যে আমি এই জিনিসটা আমার হয়। তখন ওই দিন আমি প্রথম তাকে বললাম যে আমি ওই ঘটনার পর থেকে আমি কোনো পারফিউমের গন্ধ নিতে পারি না, সেটা বিশেষ করে পুরুষ মানুষদের যে ধরনের ম্যানলি যেসব পারফিউমগুলো স্ট্রং স্মেলের হয়, ওগুলো আমি নিতে পারি না, আমার খুব খারাপ লাগে, আমার অনেক শরীর খারাপ হয়ে যায় এরকম, আমি কাছাকাছি থেকে এরকম গন্ধটা নিলে, বা আপনার সাথে বাইকে বসছি এই কারণে আমার এতটা খারাপ লাগছে, আমি যেতে পারি না। তো আপনি আমার সাথে কিভাবে বিয়ে করে থাকবেন? বলতেছে বিয়ে করে কি তোমাকে নিয়ে আমি বাইকে বাইকে ঘুরবো? বিয়ে করবো, তুমি আমার ঘরে থাকবা। আর পারফিউমের জন্য তোমার এরকম প্রবলেম হয়েছে? 2-3 বার জিজ্ঞেস করছে। আমি বললাম হ্যাঁ। আচ্ছা, তো এই ঘটনা চলে গেল। তারপরে তো আরও 2-1 বার দেখা করছে, কথাবার্তা হয়েছে। এরপর আমার যখন পরীক্ষা চলতেছে ওই সময়টাতে আমার ছেলের জন্মদিন। এখন জন্মদিনের মধ্যে তো মামি ওই রকমভাবে কোনো বড় করে অনুষ্ঠানে 5 বছরে কখনোই করা হয় নাই। আর মামা আবার এগুলো পছন্দ করেন না যে জন্মদিনের অনুষ্ঠান করা বা কোনো কিছু। এজন্য মামি হচ্ছে সবসময়ই করে ঘরোয়াভাবে ছোট্ট একটা কেক আনে, আমরা খাই। তো এবার দেখলাম একটু বড় করে মামি একটা কেক আনছে বা বাসায় একটু রান্না বাড়া করছে, সবাইকে আসতে বলছে, আমার যে হৃদয় ভাই ওনাদেরকে, তারপরে আবার ওনার বাবার বাড়ির ওনার ভাই বোনদেরকে। তো সবাই মেহমান আসছে।
ওখানে হচ্ছে জিসানকেও ইনভাইট করছে। তো জিসান তো এত এত খেলনা নিয়ে আমার ছেলের জন্য আসছে। তো ও না তখন আসার পরে যেটা হয়েছে, ও একদম আমার গা ঘেঁষে ঘেঁষে দাঁড়াচ্ছিল, মানে যেখানে আমি বসছিলাম ও পাশাপাশি গিয়ে বসতেছিল, যেখানেই আমি যাচ্ছিলাম সেখানেই ও যাচ্ছিল। তো ওইরকমভাবে আমি আর কোনো কিছু নোটিস করি নাই। এরপরে তো অনুষ্ঠান শেষ হয়ে গেল, সে চলে গেল। চলে গিয়ে রাত্রে সে আমাকে ফোন দিয়ে বলতেছে, আমি যে আসলাম তুমি কিছু নোটিস করছো? তো আমি বলি কি নোটিস করব? তখন সে বলতেছে আমি কিন্তু আজকে আর পারফিউম দিইনি। তখন না আমি আর ব্যাপারটা বুঝি নাই। আমি বলি যে আপনি পারফিউম দেন না, আমি কি করব? বলতেছে তোমার পারফিউমের স্মেল ভাল লাগে না, এই জন্য পারফিউম দেওয়া বাদ দিয়ে দিলাম, আজকের থেকে আমি আর পারফিউম দিব না। তো এই জিনিসটা একটু, মেয়ে মানুষ আমি যতই হোক একটু খারাপ লাগলো যে, বা তারপরে তো অন্যরকম একটা ভালো লাগাও কাজ করলো যে একটা লোক আমার জন্য পারফিউম দেওয়া বাদ দিয়ে দিল। ফাইন। এভাবেই কীভাবে 4টা মাস কেটে গেল। এরপরে বিয়ের ডেট ফিক্স করা হলো। তো আমার যে জিসানের যেই বাবা মা, তারা চাচ্ছে না যে আমাদের গ্রামের বাড়ির থেকে, মানে এত দূর থেকে বিয়ের অনুষ্ঠান করতে। আমার মামাকে বারবার বলতেছে যে আপনারা ঢাকা থেকেই করেন, বড় শুধু তো একদিনেরই ব্যাপার, বিয়ের দিনের অনুষ্ঠানটা করেন, আপনাদের যারা আছে গেস্ট আনান, থাকার ব্যবস্থা আমি করে দিতেছি কোথাও। তো এরকম তারা অনেক কথাবার্তা বলার পরে তো গ্রাম থেকে ওইরকমভাবে কেউ, মামিরা কেউই আসে নাই। মামারা ঢাকায় যারা ছিল তারাই, আর আমার ছোটো মামির বাবার বাড়ির তারা হচ্ছে মানে একটু দায়িত্ব নিয়ে মোটামুটি মামারা সবাই মিলে আমার বিয়েটা দেয়া হলো। খুব যে বড় করে আহামরি অনুষ্ঠান করছে ওইরকম না, টুকটাকের মধ্যে খুব সুন্দর করে। তো বিয়ে নিয়ে আহামরি তেমন কোনো স্মৃতি নেই বিয়ের দিন বা বিয়ের আগে পরে। তারপরে বিয়ে হয়ে গেল। তো নানু আর গ্রামের বাড়ি থেকে আসে নাই, নানুর শরীর খারাপ, আর নানু খুবই বয়স্ক মানুষ, অসুস্থ। তো নানুকে মেঝো মামির কাছে রেখে, মা যেহেতু আমার বিয়ে, আমার মা তো উপস্থিত থাকতেই হবে, তো মামা হচ্ছে মাকে আনাইলেন। তো মাই শুধু আসছে গ্রাম থেকে, ওরকম আর বিশেষ কেউ আসে নাই। ভাই বোনেরা আসছে সবাই, কিন্তু মামা মামিরা কেউ আসে নাই। মামারা আসছে, মামিরা আসে নাই কেউ। যাই হোক, তো বিয়ে হয়ে গেল। বিয়ে পর্যন্ত তো নর্মালি, বিদায় পর্যন্ত ঠিকঠাক ছিল, যথেষ্ট বড় ছিলাম, তত বেশি কান্নাকাটি কিছুই হয় নাই। তো গেলাম শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে যাওয়ার পরে তাদের বাড়িতে যখন ঢুকলাম, দেখলাম তাদের মোটামুটি আলিশান একটা ফ্ল্যাট, এখানে 5টা বেডরুম, একটা বিশাল বড় ড্রয়িং, একটা বিশাল বড় ডাইনিং, খুব সুন্দর একটা ফ্ল্যাট। তো এখানে হচ্ছে আমাকে নিয়ে বসানো হলো ড্রয়িং রুমে, ওখানে রেখে। আর এরপরে মানে নিচ থেকে এসে জিসান একদম ফ্রেশ হয়ে শেরওয়ানি টেরওয়ানি খুলে কোথাও একটা চলে গেছে। এখন আমি তো বসে বসে চিন্তা করতেছি, মানে বিয়ে মানেই তো সাধারণত বাসর ঘর সাজানো থাকবে, বা বাসর ঘরে নিয়ে দেয়া হলে আমি কি করব, নানান চিন্তা ভাবনা। ওইদিকে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, এইদিকে হচ্ছে বাইরে বাড়ির যে ভাড়াটিয়ারা, জিসানদের বাড়িটা হচ্ছে 3তলা, তো 3তলায় তারা থাকে, আর নিচতলার 2তলা ভাড়া দেয়া। তো যারা ভাড়াটিয়ারা ছিল তারা আসতেছে বউ দেখতে, আশেপাশে অনেকেই আসছে, বা আত্মীয় স্বজন যারা বাসায় আসছে বিদায় নিয়ে তারপরে চলে যাবে। তো তাদের আত্মীয় স্বজন বেশিরভাগ ঢাকারই ছিল, তো তারা সবাই চলেই গেছে। তো প্রায় রাত 11টা পর্যন্ত আমি ড্রয়িং রুমে ছিলাম। আস্তে আস্তে মোটামুটি অনেকটা রাত হয়ে গেছে। তো ড্রয়িং রুম থেকে হচ্ছে তারপরে জিসানের যে বড় বোন আপু এসে আমাকে বলতেছে যে চলো তুমি হচ্ছে ফ্রেশ হয়ে নাও, অনেক তো হইল, এখন আর দরকার নাই যে আর কেউ আসুক বা কথাবার্তা বলুক, বাদ দাও। তো উনি আমাকে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আমার ড্রেস বের করে দিলেন, যা যা প্রয়োজনীয় জিনিসপত্র ওটা ওয়াশরুমে রেখে আমাকে বললেন ফ্রেশ হইতে। তো আমি যখন রুমে ঢুকলাম তখন আমি মানে এত স্বস্তির একটা নিঃশ্বাস নিলাম যে কোথাও কোনো কিছু নাই, একদম নর্মাল একটা রুম, যেখানে শুধু জাস্ট একটা বেডশিটটা নতুন ছিল সেটা বোঝা যাচ্ছিল, এছাড়া আর কোনো কিছুতেই কোনো পরিবর্তন নাই। নর্মাল একটা রুমের মতো, কোনো মানে বাসর ঘর সাজানো হয় নাই, কিচ্ছু করা হয় নাই, যেটাতে আমি খুব স্বস্তি পেলাম যে ঠিক আছে, তাহলে লোকটার মাথায় এই ধরনের কিছু চলতেছে না, বা তার ফ্যামিলিও ব্যাপারটা হয়তো বুঝতেছে। কিন্তু ফ্যামিলি ব্যাপারটা বুঝে নাই, সে তার বড় বোনের সাথে শেয়ার করছে যে আপনি এরকম কিছু করিস না, ও হয়তো আনইজি ফিল করবে, আমাদের প্রয়োজন মতো আমরা যখন প্রয়োজন করে নিব, এরকম কিছু একটা বলছে। যাই হোক, তো আমি ফ্রেশ হয়ে তারপরে এখন বসে আছি, অনেকক্ষণ হয়েছে বসে আছি। তো আপু আসলো, এসে আমাকে খাবারের কথা জিজ্ঞেস করলো। এরপর একটু খাইলাম, কোনো রকম, নতুন বাড়ি চিনি না জানি না, খেয়ে দিয়ে পরে এসে শুয়ে আছি। এখন খাটটা, ওনার যেই বেডটা, এটা এত বড়, বিশাল লম্বা একটা বেড, তো ওই কর্নারে একজন, এই কর্নারে একজন, অনায়াসে শোয়া যাবে। তো আমি সবসময় হচ্ছে দেয়ালের পাশে শুইতে খুব পছন্দ করি, খাটের এই কর্নারে শুইলাম আর খুব ভয় লাগে, মনে হয় আমি নিচে পড়ে যাবো, এরকম কিছু একটা। তো
তো আমিও বেশ কিছুক্ষণ বসে রইলাম, প্রায় 1টা পর্যন্ত আমি নিজেই সজাগ ছিলাম 1টা পর্যন্ত। এরপরে কখন চোখ লেগে গেছে, ওই দিক থেকে মামি আবার সেই 12টা বাজে একবার ফোন দিছে আমাকে বোঝাচ্ছে, যাই হোক তুমি কিন্তু প্যানিক করো না, নিজে স্ট্রং থাকো। সে বারবার মানে খুব টেনশন করতেছে আমাকে নিয়ে, যদি অন্যরকম কিছু হয়ে যাবে এর প্রথম দিন। তো যাই হোক, আমি তো আগে থেকেই জিসানের সাথে এগুলো আমার ক্লিয়ার করাই আছে যে আমরা দুজন সম্পর্কটা আস্তে আস্তে কন্টিনিউ করব। বাট সে তো বাসায় তো আসবে, এখন তাকে আমি আর কাউকে জিজ্ঞেস করতে পারি নাই সে কোথায় কী আসে বেশি, আমি কিছু জানি না। তো আমি শুয়ে রুমের দরজাটা আপুই লাগাই দিয়ে গেছে, এমনিতে লক করা না, খোলা, কিন্তু আটকে দিয়ে তারপরে হচ্ছে এসি ছেড়ে দিয়ে গেল আমাকে। আমি হচ্ছে ওই দেয়ালের পাশটাতে গিয়ে একদম ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে আছে। তো ওই পাশটাতে ফিরেই শুয়েছিলাম, দেয়ালের দিকটাতেই ফিরে শুয়েছি। কখন ঘুমের মধ্যে এই দিকটাতে হয়ে গেছি। তো থাকে না আপনার মুখের উপরে কেউ যখন আলো ধরে রাখে, তখন তো ঘুমের মধ্যেও কেমন একটা লাগে না যে আলো জ্বলে উঠলে। তো প্রায় 4টা নাগাদ রাত্রে আমার ঘুম ভেঙে গেছে, মনে হচ্ছে আমার চোখের মধ্যে কেউ আলো দিয়ে রাখছে। তো তাকানোর পরে দেখতেছি সত্যি সত্যি চোখের মধ্যে কোথাও থেকে একটা আলো লাগতেছে। এরপরে আমি তো প্রথমে চোখ মেলে সরাসরি তাকাইছি, উপর দিকে তাকায় দেখি আমার চোখের মানে আমার উপরে মানে মুখোমুখি হয়ে একদম কিছুটা দূরত্বে জিসান বসে আছে। তো আমি তাকে দেখে একদম ধরপড়ি একদম লাফায় উঠে বসছি, আপনি এখানে কী করতেছেন? তো সে হাসতেছে, বলতেছে এত রিয়্যাক্ট করার কী আছে, আমি এখানে কী করতেছি, মানে কি এই রুমে আমি আসবো না, থাকবো না এখানে আমি? তো বেডরুম তো দুইজনের, আমি তো বলছিলাম যে তুমি আমাকে রুম থেকে বের করে দিও না। বললাম না, রুম থেকে বের করবো না, ঠিক আছে, তো আপনি এভাবে আমার মুখের উপরে কেন বসে আছেন? বলতেছে যে বিয়ের আজকে আমাদের ফার্স্ট নাইট, আমি ভাবছিলাম যে আমি এসে দেখবো তুমি আমার জন্য ওয়েট করতেছো, দুজন গল্প করব, ছাদে যাব, এসে দেখি তুমি মনের সুখে ঘুমাইতেছে। এখন আমার তো তোমাকে দেখা ছাড়া আর কোনো উপায় নাই, সেই জন্য আমি হচ্ছে বসে বসে তোমাকে দেখতেছিলাম। এখন এসির যেই আলোটা ওইটাতে অল্প একটু দেখা যাচ্ছিলো, তোমাকে ওইরকমভাবে ফেসটা বোঝা যাচ্ছিলো না, এই জন্য আমি ফোনের ফ্ল্যাশটা অন করে কিনারে রেখে দিছি যাতে তোমাকে একটু ভালোভাবে ফেসটা বোঝা যায়। তো আমি হাসবো না কাঁদবো এটাই আমি বুঝলাম না, যে কী তার ছেলের সাথে বিয়ে বসছে, কী বলতেছে। যাই হোক, তো তারপরে আর 1-1.5 ঘন্টার মতো কথা বললাম। বলার পরে সে আমাকে জিজ্ঞেস করলো যে আমি কি এখানে ঘুমাবো নাকি বাইরের রুমে গিয়ে ঘুমাবো। আমি বললাম না, বাইরের রুমে যাওয়ার দরকার নেই, পরে আবার কেউ বলবে আপনার রুম থেকে আপনাকে আমি বের করে দিয়েছি। তো রুমে একটা ডিভান আছে, ওইখানে সে হচ্ছে, আমি বললাম যে আপনি এখানেই শোন। সে বলছে না, আজকে তুমি একটু কমফোর্ট হও, যে রুমের ভেতরে আমি আছি, দেখি কাল থেকে শোবো বিছানায়। এরপরে সে হচ্ছে ওই কমফোর্টে গিয়ে কমফোর্টে না ডিভানটার মধ্যে ওখানে গিয়ে সে ঘুমাইলো। আচ্ছা যাই হোক, তো 5টা বাজে সে শুইছে, আমি হচ্ছে তো 7টা বাজে আমার অলরেডি গেটে এসে নক করতেছে আপু যে ইসে যেতে হবে, পার্লারে যেতে হবে, বউ ভাতের অনুষ্ঠান আছে। আর ওই লোক তখন ঘুমায় 12টার সময় ঘুম থেকে আসছে, মানে উঠছে তখন, যে বাইরে অনুষ্ঠান বউ ভাতের বা তার রেডি হওয়া কোনো কিছুর কোনো হদিস খবর নেই, সব কিছু আমার শ্বশুর সামলাচ্ছে। আর সে হচ্ছে নবাবজাদা 12টার সময় ঘুম থেকে উঠে, আমরা তো ওখান থেকে ডাইরেক্ট চলে গেছি কমিউনিটি সেন্টারে, আস্তে আস্তে প্রায় 1-1.5টা বেজে গেছে। সে একদম উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ওখানে গেছে। তো তাদের বাড়িতে তো বিশাল রুম, এখানে না শুইলে আরেকটা অপশন আছে, বাট আমার মামার বাড়িতেও অপশন আছে। তো পরের দিন যখন মামার বাড়িতে গেলাম বউ ভাতের অনুষ্ঠান শেষ করে, এখন ওখানে অন্য একটা রুমে আমাদেরকে থাকতে দেওয়া হয়েছে, যেই রুমটায় আমি থাকি ওই রুমে না, বাট ওই রুমটার খাটটা ছোট, এত বড় না, তাদের বাড়ির খাটের মতো। তো তখন হচ্ছে সে খুব হাঁসফাঁস করতেছিল যে কোথায় শোবে আজকে কি। আমি বললাম সমস্যা নেই, আপনি উপরে ঘুমান, আমি নিচে ঘুমাই। বলতেছে না না, নিচে ঘুমানোর দরকার নেই, পরে ঠান্ডা লেগে যাবে। তো দুইজন মিলে ডিসিশন নিলাম, আমি হচ্ছে খাটের মানে খাটটা তো লম্বা করা থাকে না, মানুষ তো সাধারণত লম্বায় ঘুমায়, আমি হচ্ছে চাওড়া করে বিছানা করে খাটের এক কর্নারে সে আর ওই কর্নারে আমি, আর মাঝে কোলবালিশ দিয়ে। তো একদিন মামাদের বাড়িতে কোনো রকমে থাকলাম, তারপরে আবার চলে আসলাম শ্বশুর বাড়িতে। এরপরে তো নতুন জীবন শুরু হয়ে গেল, সবার সাথে সব কিছু ঠিকঠাক। তারা আমার শাশুড়ি, জিসানের যে আম্মা, ভাই, বোন, তারা এত ভালো। আমার ছোট ননদটা ও ইন্টারে পরে, ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেল। ও এত কথা বলতে পছন্দ করে, ওরা সব ভাই বোনই প্রচুর কথা বলে। আমি আবার এত কথা বলি না, বাট ভাল লাগে যাদের সাথে মিলে যায়, ভাইবসটা ম্যাচ করে, তাদের সাথে কথা বলতে ভাল লাগে। তো ওর সাথে আমার খুব ভালো খাতির হয়ে গেল কিছুদিনের মধ্যে, ওর সাথে খুব কথাবার্তা বলতেছি। শাশুড়িও খুব আদর করতেছে, তেমন কোনো কাজ টাজ করতে দেয় না, সেই রান্না বাড়া করে, বাট আমাকে মাঝে মাঝে ডেকে নিয়ে দেখায়, এটা এভাবে করবা সেভাবে করবা, এরকম করতেছি চলতেছি। তো জিসানকেও এখন খাটে মোটামুটি বেচারাকে শুইতে দিছি, বাট সে ওই কর্নারে আমি এই কর্নারে কোনো রকমে থাকতেছে।
তো এর মাঝে আমার আর জিসানের সম্পর্কটা এরকম, আমরা খুব কথা বলি, খুবই হচ্ছে আমাদের মানে মোটামুটি আন্তরিকতার ব্যাপারটা খুব অন্যরকম হয়ে গেছে, একটা ফ্রেন্ডলি ভাইবস চলে আসছে। আমি সব কিছু অনায়াসে তার সাথে শেয়ার করে দিচ্ছি, সেও শেয়ার করতেছে। বাট ওইরকম স্বামী স্ত্রীর মতো সম্পর্ক বা ও আমাকে একটু জড়ায় ধরলো, এই ধরনের জিনিসগুলো এখনও হয় নাই। ওই ইচ্ছে করে আমার কাছে কখনো আসেই নাই যে আমি যাতে আনকমফোর্টেবল ফিল না করি, আর আমি তো অবশ্যই ওর কাছে যাব না, সেটা এরকমই চলতেছিল। এরপরে যখন ও এর মাঝে করতো কি, প্রায় 2-3 দিন পর পরই বাসায় আসার সময় পকেটে করে আমার জন্য 2-3টা করে ফুল নিয়ে আসতো। এক একদিন এক এক রকম ফুল আনতো, কত কত ফুল আনতো, আমি নামও জানি না, কোনো দিন দেখিও না এরকম। আবার বেলি ফুলের মালাটা প্রায়ই আনতো, এটা হচ্ছে বিছানার পাশে রেখে দিত। আর হাসতো আর বলতো যে বাসর তো আর করতে পারলাম না, ফুলটা এখানে দেখলে একটা ভাইবস আসবে যে প্রতিদিনই আমার বাসর ঘর, ঠিক আছে আজকে থেকেই শুরু, নতুন করে এরকম ভাববো। আমি খুব হাসতাম, কিছু বলতাম। তো এইভাবে যখন হচ্ছে 1.5-2 মাস কেটে গেল, তো বাইরে থেকে যারা দেখতো, আমরা সবসময় তো বাইরে সবার সাথে বসতাম, আড্ডা দিতাম, কথা বলতাম। বা এই 2 মাস হয়ে গেছে বিয়ের বয়স, আমরা কোথাও ঘুরতে যাইনি এই দুইজন। মানে মানে দূরে কোথাও তো অনেক দূরে, আমরা কাছাকাছিও যে শপিং করতে যাওয়ার জন্য আমি ওর সাথে কোথাও যাই না, আর ও আমাকে সাধে নাই। এর আগে কিন্তু আমরা 2 দিন পর পর বাইরে গেছি, দেখা করছি, বাট এখন আর কোথাও যাই না। আমি জাস্ট বাসায় থাকি, ও 12টা-1টা পর্যন্ত বাসায় থাকে, আবার সন্ধ্যা 8টা-9টার মধ্যে আবার বাসায় চলে আসে। তো আমি যখনই বাইরে যাওয়ার প্রয়োজন হয়, বড় আপু সেই আমাকে ফোন দেয়, প্রয়োজন এরকম আমার ততটা একটা হয় না, তারাই হচ্ছে ফোন দেয়, চলো বাইরে যাই, ঘুরে আসি। তো আমি আমার 2 ননদ ননাসের সাথেই ঘুরি, আর মাঝে মাঝে শাশুড়িও বের হয়। বাট জিসান এখন আর নাই আমার ঘোরাঘুরিতে। আমার যে বড় ননাস, জিসানের বড় বোন, সে খুব বুদ্ধিমতী একজন মহিলা। সে আমাকে একদিন হুট করে এরকমভাবে মানে তার কথার জালে ফাঁসায় জিজ্ঞেস করতেছে যে তুমি হচ্ছে তোমাদের তো এখনও বৈবাহিক জীবনটা তোমরা শুরু করো না, এরকম কেন করতেছো? যত হোক আমার ভাই তো একটা ছেলে মানুষ, ওর একটা চাহিদা আছে, তুমি নিজেকে একটু গুছাও, সামলে নাও, ট্রাই করো, ঠিক হয়ে যাবে। তো আমার না এই ব্যাপারটা হচ্ছে ভীষণ খারাপ লাগলো, যে যত ফ্রি হোক, আমাদের দুইজনের পার্সোনাল কথা হচ্ছে কেন সে তার বোনকে বললো, এটা আমার কাছে খুব খারাপ লাগছে বিষয়টা। তো আমি তো আর আপুকে আর কিছু বলি নাই, যে ঠিক আছে সে বড় বোন, তার জায়গা থেকে সে বলছে। বাট আমি জিসানের প্রতি প্রচুর রেগেছিলাম যে আমাদের মাঝে সমস্যা থাকতেই পারে, তুমি তো জেনে শুনেই আমাকে বিয়ে করছো, কেন তুমি সেটা তোমার বোনকে বলতে গেছো? এটা নিয়ে আমি বসেছিলাম। তো বাসায় আসছে পরে আমি তাকে মানে খুব রাগ হয়ে জিজ্ঞেস করছি যে আপনার যদি এত প্রয়োজন থাকে ফিজিক্যালি রিলেশনে, সেটা আপনি আমাকে বলবেন, আমার ইচ্ছা থাকুক বা না থাকুক, এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, যেহেতু এটা হালাল, আপনি জোর করে আপনার নিতে পারেন আপনার চাওয়াটা। তো সেটার জন্য আপনার বোনের কাছে বিচার দেওয়ার কী হইলো, ছোটো বাচ্চাদের মতো? সে বলতো স্যার কোন বোনের কাছে বিচার দিছে, কী বলতেছো? তো আমি বললাম আপু এরকম এরকম বলছে। তখন সে আমাকে বললো আমি কাউকেই কিছু বলি নাই, আপু এমনিতেই খুব মানে সূক্ষ্ম নজরের, সে হয়তো বা বুঝতে পারছে যে আমাদের চলা বলা দেখে যে তোমার আর আমার মাঝে তেমন কোনো সম্পর্ক নাই, সেজন্য সে হচ্ছে এরকম বলছে, আমি কাউকে কিছু বলি নাই। তো তখন থেকে আবার তখন একটু খারাপ লাগে যে আজের লোকটাকে বকে দিলাম। এরপরে একটু সরি বলা। তো মাঝে মাঝে আমাদের খুব ছাদে যাওয়া হতো, 1-2 দিন পর পরই ছাদে যেতাম। এমনিতে ওই লোক হচ্ছে বেশ একটা ঘুমায় না, সে ছাদে বসে থাকে, ফোন টিপে, এই ঘরের মধ্যে না থাকলে অন্য রুমে থাকে, এরকম করতে করতে শুইতে আসতে আসতে 3টা 4টা 5টা বাজায় সে শোয়, সকালে 12টা অবধি ঘুমায়। এটা হচ্ছে তার রুটিন। বাট আমি তো এরকম না, আমি 10 বড় জোর 12টা-1টার মধ্যে ঘুমায়া যাই। তো এই কারণে রাতে আমাদের মানে খুব জাগা হয়। তো দুইজনে যেহেতু 12টা-1টা পর্যন্ত সজাগ থাকি, সে হচ্ছে প্রায়ই আমাকে ছাদে নিয়ে যায়, গান শোনায়, অনেক কথা বলে, কাছাকাছি আসার চেষ্টা করে। বাট এখনও এরকমভাবে মানে জোর জবরদস্তি কোনো কিছু করে নাই। আচ্ছা, তো বিয়ের কিছুদিন পরে তার ছিল জন্মদিন। তো তার বোনরা হচ্ছে, তার বড় বোনের সে খুব আদরের, আগে থেকেই বললাম, ছোটোটা খুব ভালোবাসে, একমাত্র ভাই। তো 2 বোন মিলে তার জন্য সারপ্রাইজ প্ল্যান করছে। আমি তো হচ্ছে জানি না, এগুলো আমাকেও ওরকমভাবে বলে না, আমাকে জানানো উচিত ছিল। তারা ভাবছে হয়তো আমি আমার মতো করে সারপ্রাইজ দিব, তারা তাদের মতো করে দিবে, কিন্তু আমি তো ওর জন্মদিন কবে সেটাই জানি না। এখন তারা হচ্ছে ডাকতে আসছে 12টার সময়, ভাইকে ডেকে নিয়ে একদম চোখ চোখ বেঁধে সারপ্রাইজ দিছে। তখন বড় আপু হচ্ছে ওর জন্য 3টা পারফিউম নিয়ে আসছে। এখন আমার বিয়ের পর থেকে ওকে আমি আর কখনো পারফিউম দিতে দেখি নাই। তো ওই দিন সে আমাকে বলছে যে আমি আর পারফিউম দিব না। ঠিক আছে, আমার কথার কথা তো মানুষ অনেক কিছুই বলে, সেজন্য যে ও আর পারফিউম দিবে না সেটা আমি কখনো হচ্ছে ভাবি নাই, বা এটা নিয়ে আমার কখনো ভাবনাই ছিল না। তো ওই দিন দেখলাম যে বড় আপু একসাথে 3টা পারফিউম নিয়ে আসছে, ছোটোটা ওর জন্য পাঞ্জাবি নিয়ে আসছে, ওর বাবা টাকা দিল। তখন না আমি হচ্ছে যে একদম নিজের কাছে খারাপ লাগতেছিল যে লোকটার জন্মদিন, সেটাও আমার মনে নাই, এটা তো অন্তত পক্ষে আমার জানা উচিত ছিল। তো
তো মানুষ যখন নিজের কাছে অনেক স্পেশাল হয়ে ওঠে তখন না আমরা তার স্পেশাল দিনগুলো মনে রাখি। এখনও পর্যন্ত সে আমার কাছে ততটা স্পেশাল হয় নাই, আমি শুধু বিয়ে হয়ে গেছে সেই জায়গা থেকে সম্পর্কটা নেভানোর চেষ্টা করতেছিলাম। তো সে পারফিউমগুলো হচ্ছে আমার শ্বশুরকে দিয়ে দিল, মানে তার বাবাকে দিয়ে দিল পারফিউমগুলো। তখন বড়াবু বলতেছে যে তোর পছন্দ হয় নাই, তোর তো এই ব্র্যান্ডের পারফিউম সবসময় পছন্দ, আর স্মেলগুলো তোর পছন্দ আমি জানি, আর তুই তো হচ্ছে ফুটপাতের পারফিউম পেলেও ফালাস না, আর এত দামি পারফিউম তুই বাবাকে কেন দিয়ে দিলে? তখন সে বলতেছে যে আমি আর পারফিউম ইউজ করি না। কেন পারফিউম ইউজ করি না? এত সবচেয়ে পছন্দের জিনিস ছিল পারফিউম, আর তুই এখন পারফিউম ইউজ করিস না কেন? এটা তো ছোটোটা আছে না, ছোটোটা উঠে বলে ভাবি মনে হয় পারফিউমের স্মেল পছন্দ করে না। তো আমার খুব লজ্জা লাগছে যে কী বলতেছে লোকটা, আমার জন্য হচ্ছে এরকম নিজের পছন্দের জিনিসটা বাদ দিয়ে দিছে। এরপর থেকে আমার রুমে এসে তখন আমি তাকে বললাম যে আপনি আমার জন্য পারফিউম দিয়ে সত্যিই বাদ দিয়ে দিছেন? আর আমার ননদ তেমনি বলছে, ও তো জানেন, আন্দাজে বলছে। তখন বলে হ্যাঁ, তোমার কষ্ট হয় যে এই জিনিস হচ্ছে কেন আমি ইউজ করবো, আর পারফিউম ইউজ করা হামরি কী ব্যাপার? তখন আমার কাছে খুবই খারাপ লাগলো। তখন আমি বললাম যে আপনি সফট স্মেলের ব্যবহার করেন, আস্তে আস্তে আমার সয়ে যাবে জিনিসটা, তখন আপনি হচ্ছে স্ট্রংটা নিয়েন। আপনি যদি একেবারেই ছেড়ে যান হঠাৎ করে ওটা আবার আমার জন্য কষ্টকর হয়ে যাবে। বলতেছে আমি আর কখনোই ইউজ করব না, তোমার এটা নিয়ে টেনশন করতে হবে না। তো এখানে ফয়সাল হচ্ছে খুব কড়া পারফিউম ব্যবহার করতো, মানে ওর পারফিউম একদম নাক জ্বলে যেত, এই টাইপের পারফিউম ব্যবহার করতো। ওর থেকে মানে 10 হাত দূরে থাকলেও পারফিউমের গন্ধ আসতো। তো ওই জিনিসটা আমার মাথায় এত বাজেভাবে বসে গেছিলো, এখন কোনো এরকম স্মেল করা পারফিউমওয়ালা মানুষ দেখলেই আমার মাথার মধ্যে ও চলে আসে। এই জন্য হচ্ছে আমার পারফিউমটাতে সমস্যা। যাই হোক, তো তখন থেকে তার জন্য আমার একটু ভালো লাগে, একটু একটু কাজ হচ্ছিল। তারপরে মায়া জিনিসটা তো তৈরি হয়েই যাচ্ছিল, প্রায় 2-3 মাস হয়ে গেছে বিয়ের। তো 2-3 মাস পরে আমার শ্বশুরবাড়িতে, আমার শ্বশুরবাড়ি হচ্ছে টাঙ্গাইল, ওখানে হচ্ছে একটা বিয়ের, শ্বশুরবাড়ি বলতে আমার যে শাশুড়ির বাড়ি, শাশুড়ির বাবার বাড়ি, ওখানে তার বিয়ের অনুষ্ঠান থাকে তাদের। তো সবাইকে যাওয়ার দাওয়াত দেয়। তো জিসান যাবে না, তার যে কোনো একটা কাজ আছে, সে তার ফ্রেন্ডদের সাথে ঘুরবে ফিরবে এরকম, সে যাবে না। তো ঠিক আছে, যাবে না, ভালো কথা। তো জিসানের বড় বোন যে আমার ননাস, উনি বলতেছে যে ঠিক আছে, জিসান যদি না যায় তাহলে ভাবনারও যাওয়ার দরকার নেই, ওরা হাজব্যান্ড ওয়াইফ একা একা বাসায় থাকুক, ওরা ওদের মতো করে সময় কাটাক, আমরাই যাই চলো। গিয়ে বললো যে ওরা আসবে না। তো আমার শাশুড়ি খুব রাগ হইলেন প্রথমে, পরে ওরা বুঝাইলো যে ওদের নতুন বিয়ে হয়েছে, ওরা দুজন সময় কাটাক, একসাথে থাকুক, ওখানে এত মানুষের মাঝখানে গিয়ে কী করবে, আর ঘুরতে গেলে ওরা অন্য কোথাও ঘুরবে, টাঙ্গাইল কেন যেতে হবে? যাই হোক, তো তখন হচ্ছে আমাদের দুজনকে বাসায় রেখে তারা চলে গেল। এখন আমাকেও তো বাসায় রেখে গেছে, তো রান্না অনেকটাই করে করে দিয়ে গেছে আমার শাশুড়ি, আর টুকটাক বুঝায় দিয়ে গেছে। আমি তো রান্না বাড়া সবই করতে পারি। তো প্রথম দিন তারা বিকেলের দিকে, দুপুরের খাওয়া দাওয়ার পরে বের হয়েছে গাড়ি নিয়ে, তো দুপুরের খাওয়া দাওয়ার পরে চলে গেছে। তো জিসান ওই দিন বাসায় ছিল, তাদের বিদায় দিয়ে সারা বিকেলে আমরা দুজন ছাদে ছিলাম, ছবি টবি দেখলাম রাত্রে, এরপরে খাওয়া দাওয়া করে ঘুমাইলাম। ওই দিন নর্মাল ছিল। পরদিন সে তো 12টার সময় সাধারণত ঘুম থেকে ওঠে, সে আমাকে ঘুমে রেখে কোথাও একটা চলে গেছে। আমি ঘুম থেকে উঠে 8টা বাজে দেখি সে নাই। তো আমি ভাবলাম হয়তো ছাদে আছে, আসবে, আমি ফ্রেশ হইলাম, নাস্তা টাস্তা বানাইলাম। পরে 10টার সময় তাকে ফোন দিছি, সে বলতেছে আমি তো চলে আসছি, আমার একটা কাজ আছে আজকে জরুরি। তো আমি বলি কি, তাহলে তো আপনার যদি কাজ থাকে আমি মামিদের বাসায় যাই। বলে একা যেতে পারবো? আমি বলি হ্যাঁ, এখান থেকে এখানে আমি যেতে পারবো, যাই। তো আমি হচ্ছে মামিদের বাসায় চলে গেলাম, যে ঠিক আছে, ও যেহেতু সারাদিন বাসায়ও কেউ নাই, সেও সারাদিন কাজ আছে, আসবে না, তো আমি একা বসে থেকে কি করব। তো মামিদের বাসায় আমি গেছি তখন সন্ধ্যা, মানে সকালে আমি চলে গেছি 12টার দিকে। তো সন্ধ্যা 6টা 6:30 নাগাদ আমার কাছে ফোন আসছে, হৃদয় ভাই আমাকে ফোন করছে, কই তুই, তাড়াতাড়ি বাসায় আয়, এরকম এরকম জিসানের অ্যাক্সিডেন্ট হয়েছে, ও হচ্ছে, ওকে নিয়ে আমি বাসায় আসছি, তুই আয় তাড়াতাড়ি। এখন জিসানের অ্যাক্সিডেন্ট কোত্থেকে হয়ে গেল? সে ভালো মানুষ, সকালে গেল। আমি মানে ওই সময় আমি মনে করলাম যে না, তার জন্য আমি কিছু ফিল করি। তার অ্যাক্সিডেন্টের কথা শুনে আমার খুবই খারাপ লাগলো, আমার একদম, আমি মানে কোনো কিছু চিন্তা না করে তখন মামি জিজ্ঞেস করলো কী হয়েছে, আমি বললাম। তো মামি বলে ঠিক আছে, তুমি একা যাবা, চলো আমিও যাই, তোমাকে দিয়ে আসি। তো মামি আমার সাথে গেল, যাওয়ার পরে গিয়ে দেখতেছি মাথা ফেটে গেছে। তেমন বড় আহামরিতে যেমনভাবে হচ্ছে আমাকে ফোনে বলছে যে হৃদয় ভাই, ওই রকম কিছুই না, জাস্ট মাথায় 3টা শিলি পড়ছে এতটুকুই, আর কনি টনি একদম ছিলে গেছে, কিন্তু তার চেহারা টেহারা এরকমভাবে ফোলা, মনে হচ্ছে তাকে কেউ ইচ্ছা মতো বেদম পেটাইছে, মানে অ্যাক্সিডেন্টের মতো লাগতেছে না, মায়ের খাওয়া মানুষের মতো লাগতেছে দেখতে। যাই হোক, তো এরপরে মামিরা গেল, তাদের টুকটাক নাস্তা দিলাম, খেয়ে হৃদয় ভাই মামিকে নিয়ে চলে আসলো। চলে আসার পরে আমি জিজ্ঞেস করলাম আপনার হচ্ছে সত্যি অ্যাক্সিডেন্ট করছেন? বলে হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করছে।
তো আমার কেন জানি বিশ্বাস হচ্ছিল না সে অ্যাক্সিডেন্ট করছে। এখন বেচারার হচ্ছে হাতে প্রচুর ব্যথা পাইছিল, ডান হাতটাতে হাতটা নাড়াইতে পারতো না, বাট ব্যান্ডেজ করে নাই। মানে খুব জোরে হয় না কোনো জিনিস দিয়ে যখন হাতে মারা হয়, মাংসের মধ্যে ব্যথা পায়, লাল হয়ে দাগ পড়ে যায়, এরকম করে দাগ পড়া হাতে, পিঠে পিঠে কীভাবে অ্যাক্সিডেন্টের ব্যথা পাইছে, মানে সব কিছু খেয়াল করে আমি বুঝতে পারলাম এটা অ্যাক্সিডেন্ট না। তো আমি ঘুরে ঘুরেই জিজ্ঞেস করতে করতে সে স্বীকার করলো যে হ্যাঁ, সে মারামারি করতে গিয়ে তার মাথা ফাটাই দিছে। ঠিক আছে, তো তারপরে মাথা ফেটে হসপিটালে গিয়ে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে হৃদয় ভাইকে ফোন করছে যে আমাকে একটু বাসায় দিয়ে আয়। এরপরে সে এসে বাসায় দিয়ে গেছে। তো এখন হচ্ছে তার তো ফ্যামিলির কেউ নাই বাসায়। এখন এই মাথা ফাটা রুগীর হাতে ব্যথা বেচারাকে তো তার কাছে সাহায্য করতে হয়, তার কাপড়টা খুলে দিতে হয়, শার্টটা খুলতে পারে না, টি শার্ট পরতে পারে না, ডান হাত উঠায় খেতেও খুব কষ্ট হয়। তো 3-4 দিন মোটামুটি এই ব্যথাটা ছিল। এই 3-4 দিন তার মানে 3 দিন ছিলাম এভাবে। পরে 4 দিনের দিনে এসে পড়ছে আমার শাশুড়ি। আর অ্যাক্সিডেন্টের কথা শুনে তো সে ছেলের আরও সব কিছু ফেলে তাড়াতাড়ি চলে আসছে। তো কোনো রকম হচ্ছে আমি তো তখন হচ্ছে মোটামুটি তার কাছাকাছি আসা, তাকে খাওয়ায় দেয়া, তারপরে মানে বসে বসে কথা বলা। তখন ওই 3 দিনই সে বাসায় ছিল, সেও বাইরে যায় না। 3 দিন সবটা সময় দুজন একসাথে কাটাইছি। তো তখন অনেকটা সময় দুজনের একসাথে থাকা হইলো। এরপরে সে সুস্থ হইল। আমি যতটুকু না চিন্তা করতেছিলাম যে বিয়ে শাদী সম্পর্ক সামনে আগানোর কথা, তার চেয়ে বেশি অপরদিকে আমার মামি টেনশন করতেছিল। সে 2 দিন পর পরই আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে তোমাদের দুজনের ঠিক আছে, সব কিছু নর্মাল হয়েছে রিলেশন। এটা আমার এত বিরক্ত লাগতো। পরে মামিকে আমি বলতাম আপনি এরকম করেন না তো, আমার খুব বিরক্ত লাগে, আপনি এটা কোন ধরনের কথাবার্তা, নর্মাল হয়েছে, নর্মাল হয় নাই, হবে তাতে কি। এরপরে প্রায় আমার বিয়ের যখন 6 মাস, এই 6 মাস অবধি এমনিতেই চলতেছে সব কিছু। 6 মাস পরে সে করছে কি, একদিন হঠাৎ করে বলা, মানে আমার সাথে রাগ করে গেছে, ব্যাপারটা এরকম না, তারা ফ্রেন্ডরা সবাই ঘুরতে যাবে। তো সে তো কয়দিন পর পরই ট্যুরে যায়, বিয়ের এখন 6 মাস বয়স হয়ে গেছে, সে এখন পর্যন্ত ট্যুরে যায় নাই। এই কারণে সে আমাকে বললো যে এরকম এরকম ওই কাপড়টা দাও। আমি তার ব্যাগ গুছিয়ে দিলাম যে সে ঠিক আছে যাচ্ছে, তার লাইফ তো সে আটকে রাখবে না আমার জন্য, সে ঘুরবে, এটাই স্বাভাবিক। তখন আমি তার ব্যাগটা গুছাইয়া দিলাম। তো আমার শাশুড়ি খুব রাগারাগি করতেছিল, মাত্র হয়েছে, কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হইলো, আবার যাইতেছে ঘুরতে। তো সে বলতেছিল মা তুমি দোয়া করো, চিলাচিলি করো না, তাহলে আবার অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় মারা যাবো, এরকম বলতেছিল। তো আমাকে আবার বললো কি যে তুমি হচ্ছে আমাকে একটু গেট অবধি দিয়ে আসো আগায়া, তাইলে সবাই ভাববে যে না ঠিক আছে, নর্মালি তুমি আমাকে বিদায় দিতেছো, না হলে আমার মা আর বোন আবার মনে মনে ভেবে বসে থাকবে যে আমরা দুজন তোমার সাথে ঝগড়া করে আমি চলে গেছি একা। তো আমিও ঠিক আছে, তো সে গেল, আমি তাকে নিচে একবারে নিচের বাইরের গেট পর্যন্ত গিয়ে আগায় দিয়ে আসলাম। তারপরে আসলাম, সে চলে গেল। তো যখন সে ঘুরতে গেল, কোনো রাগারাগি করে না, নর্মালি গেল। বাট যাওয়ার পরে ওই দিন রাতে আর আমার সারা রাত ঘুম হইল না। তো সারা রাতই প্রায় আমি অনলাইনে, সে আমাকে মানে 3-4 ঘন্টা পরে দেখে আমি অনলাইনে প্রায়, তো ফোন দিছে 3টার দিকে, ফোন দিয়ে বলতেছে ঘুমাও না এখনও তুমি? আমি বলি যে না, আমার ভয় লাগে একা এত বড় রুমে। তো বললো যে ঠিক আছে, তো বেশি ভয় লাগলে মামিদের বাসায় চলে যাও, আমার তো আসতে 1 সপ্তাহ, মানে বৃহস্পতিবার রাতে গেছে, পরে শুক্রবার রাতে অথবা শনিবার সকালে তারা আসবে, 1 সপ্তাহ ট্যুর। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি মামিদের বাসায় চলে যাব। তো এই বাড়িতে 3 দিন থাকলাম। এই 3 দিনে আমি দেখলাম আমি তাকে প্রচুর মিস করতেছি, মানে আমার খুবই অস্থির লাগতেছে, এখানে ভালোই লাগতেছে না। সবাই আমাকে খুব ভালোবাসে, সব কিছুর মাঝখানে কোথাও একটা কিছু মিসিং, সে যেন নাই এরকম একটা ব্যাপার। তো 3 দিন এখানে ছিলাম, শুক্র শনি রবি। সোমবার সকালে উঠে আমি আমার শাশুড়িকে বলি যে মা আপনার ছেলে তো নাই, আমি একটু মামিদের বাসা থেকে হয়ে আসি। তো আমার শাশুড়ি ননদ 2জনই গেল আমার সাথে, গিয়ে আমাকে ওই বাসায় দিয়ে আসলো, দিয়ে তারা দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে তারা আসলো, আমি মামিদের বাসায় থাকলাম। এটা সোমবারের ঘটনা, মানে সে গেছে বৃহস্পতিবারে। তো সোমবার দিন মামিদের বাসায়, তো এতদিন কয়েকদিন পরেই গেলাম, যাওয়ার পরে বাবুর সাথে সময় কাটাইলাম। ওই দিন মামির সাথে আড্ডা দিয়ে রাত্রে মোটামুটি কেটে গেছে কোনো রকম। মঙ্গলবার দিন কি মনে করে আমার হয়তো বইটা আমি নিজের অজান্তেই মঙ্গলবার রাত্রের প্রায় 9:30-10টার সময় কেন জানি তাকে আমি ফোন দিছি, না যেন সেই ফোন দিছে। ফোন দেওয়ার পরে তখন আমি তাকে জিজ্ঞেস করছি আপনি হচ্ছে আর কয়দিন থাকবেন? তখন সে বলে যে কেন, আমার কাছে কোনো কাজ আছে? আমি বলি না, আপনার কাছে কোনো কাজ নাই, তারপরও আর কতদিন থাকবেন? বলে যে আসার সময় তো বলেই আসছি শনিবারে আসবো, আর তুমি যদি বলো এখনই চলে আসি। তো আমি বলি যে ঠিক আছে, তাহলে আপনি চলে আসেন, আমার ভাল লাগতেছে না, আমার এখানেও ভাল লাগে না, আর ও বাড়িতে তো আমার যেতেই ইচ্ছে করতেছে না, ওখানে এত বড় রুমের মধ্যে আমার ভয় লাগে। তা চলে আসেন, আপনি মনে করেন বলে কি যে তুমি আমাকে মিস করতেছো? আমি বলি না,
মিস করতেছি না, বাট ভয় লাগে এত বড় রুমে একা ঘুমাইতে হয়তো আপনাদের বাসায়, তাহলে তুমি তো মামিদের বাসায় তো একা, মানে সে আমাকে কথার মারে প্যাচে ফেলে আমার থেকে স্বীকার করাতে চাচ্ছিল যে আমি তাকে মিস করছি। তো একটা পর্যায়ে সে সফলও হয়ে যায়, প্রায় আধ ঘন্টা কথা বলার পরে আমি কোথাও একটা স্বীকার করে ফেলি যে হ্যাঁ আপনাকে মিস করছি, ভালো লাগতেছে না, আপনি চলে আসেন। তা আমি তো জানি সে শনিবারের আগে আসবে না, এমনিতেই বললাম চলে আসেন। এখন সে বললো আচ্ছা ঠিক আছে রাখো রাখো বলে ফোন, সেখান থেকে বাইক নিয়ে তারা প্রায় 8-10 জন লোক গেছে, সে একা ওই রাত্রে ওখান থেকে বের হয়ে চলে আসছে। পরদিন সকালে আমাকে 8:30 নাগাদ, আমি তখন রাত্রে অনেকটা সময় জাগা হয়েছে বা ঘুম আসে না, এই কারণে 8:30টার সময় আমি ঘুমাইতেছি, তখন ফোন দিয়ে ফোনটা আমি রিসিভ করছি, বলতেছে কই তুমি ঘুমাইতেছো এখনও? আমি বলি হ্যাঁ। নিচে নামো। কোন নিচে নামবো? বলছে বাসার নিচে আসো, আমি আসছি, বাসায় চলো। আমি বলি আপনি কোত্থেকে আসছেন? বলতেছে ও মা, আমার বউ আমাকে মিস করতেছে আর আমি হচ্ছে বসে থাকবো, তুমি তোমার ফোন রাখার সাথে সাথে আমি চলে আসছি। আমি সবাই চলে আসছে? বলি সবার বউ কি সবাইকে মিস করছে? সবাই তো বউ নিয়েই গেছে, আমি তো আমার বউকে মিস করতেছিলাম, এই জন্য আমি চলে আসছি। বাবা! তো কোথাও একটা জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো। তো আমি মামিকেও বলি নাই যে আমি চলে যাচ্ছি, মামি কোথায় ছিল সেটাও বলতে পারি না, কোনো কথাবার্তা কিচ্ছু নেই, আমি আমার পার্সটা নিয়ে নিচে নেমে চলে গেছি। তো যখন দরজা খুলতেছি তখন মামি জিজ্ঞেস করতো কোথায় যাও? আমি বলি যে জিসান আসছে নিচে। বলে জিসান কোত্থেকে আসলো, না শনিবারে আসবে? আমি বললাম হ্যাঁ চলে আসছে, আমাকে বলতেছে বাসায় যেতে। মামি বললো তো উপরে আসতে বলো, নাস্তা করতে বলো। তারপরে আমার মনে হইলো আল্লাহ, ওই লোক নিচে দাঁড়ায় থাকবে আর চলে যাবে এখান থেকে। পরে আমি ফোন দিলাম যে উপরে আসেন, মামি নাস্তা করে যেতে বলতেছে। আমি প্রচুর টায়ার্ড, আমার ঘুমাইতে হবে, তুমি তাড়াতাড়ি চলো বাসায়। এরপরে আমি বললাম আমি আসবো না, আচ্ছা চলে যাই। এরপরে গেলাম নিচে গিয়ে বাসায় চলে গেলাম। যাওয়ার পরে এখন তার সাথে তো বাইকে করেই গেলাম, এই প্রথমবার আমাদের বিয়ের পরে এই প্রথম তার সাথে বাইকে ওঠা। বাট আমার কাছে খারাপ লাগলো না, আমার শ্বশুরবাড়ি প্রায় 20 মিনিটের দূরত্ব, বাইকে করে গেলাম, আমার একদমই খারাপ লাগে না ওর সাথে যে আমি বাইকে করে গেলাম। তো তখন দেখলাম যে না, ব্যাপারটা নর্মাল হয়ে গেছে মনে হয় আমার সাথে ওর রিলেশনটা। তো ওই বাড়িতে গেলাম, যাওয়ার পরে সবাই খুব অবাক, কিরে তুই কেন চলে আসলি, তোর না শনিবারে আসার কথা? তো আমার ননদ মিটমিট করে হাসতেছে, আসছে তো আসছে, দেখছো আম্মু বাসায় আসে না, ভাবিকে নিয়ে তারপরে আসছে। তারা মজা করতেছে, সে এসে বাসায় গোসল টোসল করে ফ্রেশ হয়ে দিছে ঘুম। তো একেবারে ঘুমের থেকে বিকেল 4টা বাজে উঠছে, মানে সে এত ক্লান্ত ছিল, সে যে আমার সাথে ভালো মন্দ কথা বলবে সেটারও তার সময় নেই। 4টা বাজে উঠে তার মাকে বলছে কফি দিতে। এখন তারা সবাই হচ্ছে খুব কফি খায়, আমার হচ্ছে কফি আবার একদমই পছন্দ না, আমার কফি খেতে ভালো লাগে না, আমি বেশিরভাগ সময় হচ্ছে চাই খাই, খুব বেশি করে দুধ চিনি দিয়ে চা খাই, রং চা, কফি, ব্ল্যাক কফি এগুলো আবার আমার জমে না। যাই হোক, তো এরপরে এরপরে তো সে একটা কথা পেয়ে গেল আমি তাকে মিস করছি। এখন সে আমার সাথে খুব দুষ্টামি করা শুরু করছে, ঘুরে ফিরে আমাকে বলতেছে তুমি না আমাকে মিস করতেছিলে, এখন তো চলে আসলাম, এখন কিছু বলো, কিছু করো, এরকম করতেছে যে কেন মিস করতেছিলে, সে আরে বসো একটু দেখো আমাকে, খুব দুষ্টামি করতেছিল। তো এরকমভাবে 3-4 দিন কাটলো। 3-4 দিন পরের ঘটনা পরের পর্বে বলবো, অনেক বড় হয়ে গেছে ভিডিও।